শেখ হাসিনা কেন স্বৈরাচারী হয়ে উঠলেন চরমভাবে? কেন তিনি সমাজের সর্বক্ষেত্রে তার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে চাইলেন? কেন তিনি পালিয়ে যাওয়ার মতন ভাগ্য বরণ করে নিলেন? এসব নিয়ে নিশ্চয়ই আগামী দিনগুলোতে অন্তত দেশের অভ্যন্তরীণ পর্যায়ে নানান ধরনের গবেষণা হবে, এর কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা হবে। একইভাবে আওয়ামী লীগের মধ্যেও নানান স্তরে এই বিষয়গুলো আলোচনায় থাকবে দীর্ঘদিন। তবে এর পিছনে যত কারণ থাকুক না কেন, একটি কারণ নিশ্চয়ই এগুলোর মধ্যে রয়েছে, তা হচ্ছে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের দূরে সরিয়ে দিয়ে একেবারে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে যাদের কোনো মিনিমাম কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, যাকে তাকে ইচ্ছে তিনি তুলে নিয়ে এসে রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছেন, সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত করেছেন তার একক স্বেচ্ছাচারিতার মাধ্যমে। সেই ত্যাগী নেতাকর্মীদের অভিশাপও নিশ্চয়ই শেখ হাসিনার কপালে লেগেছে, তার ভাগ্যে পড়েছে। এই কথাগুলো কেন বলছি? সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য মাহবুব আরা গিনি আটক হয়েছেন, আপনারা জানেন। এটি ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, তাকে আদালতে তোলা হবে। যাও, কারাগারে তো নিশ্চয়ই পাঠানো হবে। তার বিরুদ্ধে ঢাকা এবং গাইবান্ধাতে একাধিক মামলা হয়েছে, বেশ কয়েকটি মামলা হয়েছে। সেই সব মামলায় তাকে আটক করা হতেই পারে। কিন্তু মাহবুব আরা গিনি কে, কীভাবে উঠে এলেন? যেগুলো জানা যাচ্ছে বা আমরা যেগুলো জানি তা হচ্ছে যে এই মাহবুব আরা গিনি তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন, তার ভাই টুটুল সহ। এইভাবে কেয়ারটেকারের কাজ করতে করতে একটা সময় তিনি প্রবল ক্ষমতার অধিকারী দল, রাষ্ট্র সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য লাভ করেন, খুব কাছাকাছি চলে আসেন এবং হঠাৎ করে তিনি তার যেন কেমন কেমন করে আত্মীয় বনে গেলেন। সব জায়গায় তিনি পরিচয় দিতেন শেখ হাসিনার আত্মীয়। কী কেমন আত্মীয়, কীভাবে আত্মীয়, মানুষ তো অত বাদ বিচার করেনি। শেখ হাসিনার আত্মীয়, পাওয়ার না পেলে তারা এগুলো বলেন না। যাই হোক, এবং এই মাহবুব আরা গিনি তিনি শেখ হাসিনার পারিবারিক কাজ করতেন, রান্নাবান্না থেকে শুরু করে সব ধরনের কাজ করতেন। আচ্ছা, বিনিময়ে তিনি কী পেলেন? বিনিময়ে তিনি আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হুইপও হয়ে গেলেন জাতীয় সংসদের। এবং এর আগে পরে শত শত কোটি টাকার প্রকল্প তিনি বাগিয়ে নিতে থাকলেন। এই যে মানুষগুলো শত শত কোটি টাকার মালিক হয়েছেন, তা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন যে তার গৃহ পরিচারিকা থেকে বা ৩২ নম্বরে কেয়ারটেকার থেকে তিনি এমপি হুইপ হয়েছেন। তার পিয়ন জাহাঙ্গীর যে ৪০০ কোটি টাকার মালিক হয়েছিলেন, সেটা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। তিনি নিজের মুখে উচ্চারণ করেছিলেন একটি সংবাদ সম্মেলনে যে তার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন। তিনি কি দমভক্তি করছিলেন, গৌরবের সঙ্গে বলছিলেন। গৌরব মানে তিনি তাকে কাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন, সেটা তিনি বলছিলেন। কিন্তু তিনি ওই সময় বলেননি যে তাকে আমি আটক করেছি, তাকে আমি আইনের আওতায় এনেছি। সামান্য তাকে কাজ থেকে বাদ দিয়ে তিনি গর্ববোধ করলেন, নিজেকে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করলেন যে তিনি কতটা ভয়ঙ্কর অন্যায়ের বিরুদ্ধে, যে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে পিয়নের কাছ থেকে। তো তার পিয়ন যখন ৪০০ কোটি টাকার মালিক হন, মাহবুব আরা গিনি ৩২ নম্বর মতন গুরুত্বপূর্ণ জায়গায় কেয়ারটেকারের কাজ করে তিনি এমপি হবেন, হুইপ হবেন, মন্ত্রী হবেন, এটা তো খুব স্বাভাবিক কথা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মাহবুব আরা গিনি তার পা টিপে দেওয়ারও কাজ করতেন, পা টিপে দিতেন শেখ হাসিনার। আমাদের আর মন্তব্য করা কিছু নেই। একজন মানুষ যিনি পা টিপে দিতে দিতে মন্ত্রীর সমপর্যায়ে চলে গেলেন, প্রতিমন্ত্রীর সমমর্যাদার হুইপের দায়িত্ব পেয়ে গেলেন, সেই রাষ্ট্র আর কীভাবে চলতে পারে? এবং এই যে মাহবুব আরা গিনি, তিনি আবার কি করতেন? তিনি যে ক্ষমতার অধিকারী হলেন শেখ হাসিনার সান্নিধ্যে থেকে, তিনি নিজেকে সৎ নির্ভীকভাবে উপস্থাপন করতেন। গাইবান্ধা ২ আসন থেকে তিনি যেখানে এমপি নির্বাচিত হলেন কথিত নির্বাচনের মাধ্যমে, এবং সেখানে তিনি দুটো হ্যান্ডস পেয়েছিলেন। একটি হচ্ছে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব, আর মৃদুল মোস্তাফি। মৃদুল মোস্তাফি আবার তার ভাইয়ের ছেলে। এই যে যুবলীগের সেক্রেটারি আহসান হাবিব রাজীব আর মৃদুল, তাদেরকে নানান কাজে তিনি বিভিন্নভাবে দায়িত্ব দিয়ে দিলেন। কীভাবে কাজগুলো বাগিয়ে আনতে হবে, কীভাবে টেন্ডারবাজি করতে হবে, কীভাবে টাকা কামানোর মেশিন বানানো যেতে পারে। মাহবুব আরা গিনি যেভাবে শেখ হাসিনার পা টিপে দিতেন, এই মৃদুল মোস্তাফি ঝন্টু তিনিও মাহবুব আরা গিনির হ্যান্ডব্যাগ টানতেন। তিনি যখন এলাকায় যেতেন, হ্যান্ডব্যাগটা তার কাছে দিয়ে দিতেন এবং সেভাবে বই বেড়াতেন। এরকম আরও অনেকে আছেন। এই যে মহিলা এমপিতে বা মহিলা নেতৃত্বের ব্যাগ টানার কাহিনী আমার আরও জানা আছে। খুলনায় এরকম একজন মন্ত্রী ছিলেন, একজন এমপি, তিনিও যাকে তাকে দিয়ে ব্যাগ টানাতেন।
এত নিম্নরুচির মানুষগুলো আমাদের এমপি নির্বাচিত হয়েছে, কথিত নির্বাচনের মাধ্যমে হলেও তারা মন্ত্রী হয়েছেন। সেই দেশে আমরা আর কি আশা করতে পারি?